মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। চলে যাই আজকে তোমাদের কততম ক্লাস? 33। আমরা কি পড়ছিলাম? ব্যতিরিকে পদ্ধতি। ব্যতিরিকে পদ্ধতি সবগুলো শেষ, আমরা আজকে অসুবিধায় চলে যাব। প্রথমেই চলো দেখো, পেজ নাম্বারটা লিখে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 172 থেকে পেজ 172-73। পরীক্ষণবিহীন পদ্ধতিতে অনুপযোগী, অর্থাৎ এই পদ্ধতিটি যেখানে পরীক্ষা করা যায় না সেখানে পদ্ধতিটি ব্যবহার নেই, অর্থাৎ অনুপযোগী। কেননা এটা হচ্ছে কি পরীক্ষণমূলক পদ্ধতি, কেবলমাত্র সেসব ক্ষেত্রে এটা প্রয়োগ করা যাবে যেসব বিষয় পরীক্ষা করা যায়। যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি কি পরীক্ষা করা যায় না, সেক্ষেত্রে এই পদ্ধতিটি একেবারে অনুপযোগী। ক্লিয়ার? সেকেন্ড, সীমাবদ্ধতা। অর্থাৎ এখানে কি বলছে দেখো, যেহেতু এটা পরীক্ষণমূলক পদ্ধতি, শুধুমাত্র পরীক্ষণের যেগুলো বিষয় পরীক্ষা করা যায় সেক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়, সব ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায় না, তাই সীমাবদ্ধতা বিদ্যমান বা সীমাবদ্ধতা রয়েছে। থার্ড, কারণ ও শর্তের পার্থক্য করতে পারে না। আচ্ছা, আমরা আগে ফার্স্ট ইয়ারে পড়েছি, শর্ত একটু স্মরণ করে নিই। শর্ত কি জিনিস? অনেকগুলো শর্ত মিলে হয় একটা কারণ, বা সদর্থক এবং নর্থক শর্ত মিলে হয় কারণ। এই পদ্ধতিটি কি করতে পারে না, কোনটা কারণ এবং কোনটা শর্ত অনেক সময় তা নির্ণয় করতে পারে না। কেননা এটি কি করতে হয়, যেহেতু নিরীক্ষণ নির্ভর ও প্রাকৃতিক পরিবেশে করতে হয়। এটা কারণ ও শর্তের বিষয়টা এটা প্রকৃতির উপর নির্ভর করে করতে হয়, কিন্তু এটা তো প্রকৃতি নির্ভর নয়, এটা হচ্ছে নিয়ন্ত্রিত পরিবেশে নির্ভরশীল। ঠিক আছে? তাই এটা এই দুটার মধ্যে পার্থক্য নির্ণয় সঠিকভাবে করতে পারে না। বহু কারণবাদের সমস্যা। মনে পড়ে বহু কারণবাদটা কি? একটা কার্যের পিছনে অনেকগুলো কারণ। এই পদ্ধতির মূল সমস্যা হচ্ছে, অনেক সময় একটা কোশ্চেন দেবে, ব্যতিরিক্ত পদ্ধতির মূল সমস্যা কোনটা, তোমরা মনে রেখে দাও, বহু কারণবাদের সমস্যাটা হচ্ছে এর মূল। অর্থাৎ এই পদ্ধতিতে যে বহু কারণবাদের যে সমস্যাগুলো, ঠিক সেই সমস্যাগুলোই হচ্ছে এই পদ্ধতির সমস্যা। যদি এটা পড়তে চাও তাহলে ফার্স্ট ইয়ারে বহু কারণবাদের সমস্যাটা একটু পড়ে নিও, ঠিক আছে? কাকতালীয় অনুপপত্তি। যদিও আমরা বলেছিলাম যে এই পদ্ধতিতে কোনো অনুপপত্তি ঘটে না, ঠিক আছে, তখন যখন তোমরা এইটা লিখবে কাকতালীয় অনুপপত্তি, যদি সুবিধাটা আসে তখন ওই লাইনটা স্কিপ করে দিবে, যে অনুপপত্তি ঘটনা, তখন আর এই কথাটা লিখবে না। কাকতালীয় অনুপপত্তি কি আমাদের মনে আছে? কাকতালীয় কখন হয়? যখন কার্যের পিছনে, যখন আমরা কি পরীক্ষার হলে যে একটা কুৎসিত মুখ দেখে আমি পরীক্ষা দেখতে গেলাম, কুৎসিত মুখই হচ্ছে আমার পরীক্ষা খারাপ হওয়ার কারণ। পরীক্ষা খারাপ হওয়ার কারণ কি? ওটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। বা ধূমকেতুর আবির্ভাবের সাথে সাথে রাজার মৃত্যু ঘটলো, ঠিক আছে, কাকটি উড়ে যাওয়ার সাথে সাথে রোগীর মৃত্যু হলো, হাঁচি দেওয়ার সাথে সাথে রোগী মারা গেল, এগুলো হচ্ছে সব কাকতালীয় অনুপপত্তি। এখানে কি বলছে দেখো, এই পদ্ধতি অসতর্ক ব্যবহার ও প্রয়োগের ফলে, অর্থাৎ যদি আমরা সঠিকভাবে এই পদ্ধতি প্রয়োগ করতে না পারি তাহলে কাকতালীয় অনুপপত্তি ঘটে। আর কাকতালীয় অনুপপত্তি কি সেটা পড়ার জন্য ফার্স্ট ইয়ারে সে কারণ শর্তে কারণের অর্থে চলে যায়। সঠিক প্রয়োগ দুরূহ। যদিও আমরা প্রথমে কি বলছি, এটা সহজ সহজ পদ্ধতি, কিন্তু সঠিকভাবে এই পদ্ধতিটা প্রয়োগ করা খুব কঠিন। কেননা প্রকৃতির ঘটনাবলী সবসময় সহজ সরল থাকে না, সেই কঠিন ঘটনাবলী থেকে এনে তোমাকে কি করতে হচ্ছে, একটি মাত্র বিষয়ে অমিল করে আর সব বিষয়ে মিল করে এটা দেখানো খুব সহজ ব্যাপার না। তাই বলা হচ্ছে এই পদ্ধতির সঠিক প্রয়োগ খুব দুরূহ। কেননা তখন লিখবি প্রাকৃতিক জটিল ঘটনাবলীকে এনে একটা বিষয়ে পার্থক্য দেখে সব বিষয়ে মিল করে এই পদ্ধতি খুব একটা সহজভাবে প্রয়োগ করা যায় না। অনুপপত্তি ঘটার সম্ভাবনা, অর্থাৎ এখানে বলছে যে এই পদ্ধতি কারণ থেকে কার্যের দিকে অগ্রসর হওয়া যায়, কিন্তু এই পদ্ধতি সঠিক কারণ জটিল প্রকৃতি ঘটনা থেকে একটি মাত্র বিষয়। আচ্ছা, 6 নম্বরে বলছে সঠিক পদ্ধতি দুরূহ এই কারণে যে সঠিকভাবে এটা
প্রয়োগ করা যায় না, একটু আগে বলেছি। অনুপপত্তি ঘটার সম্ভাবনা, এখানে এই কথা বলছে যে অনুপপত্তি ঘটনার সম্ভাবনা হচ্ছে যে কারণ থেকে কার্যে এবং কার্য থেকে কারণ, এই দুটো আমরা অন্যই পদ্ধতিতে করতে পারি, কিন্তু এই পদ্ধতি শুধু কোথায় যাওয়া যায়, কারণ থেকে কার্যের দিকে যেতে পারবে। অর্থাৎ কারণ থেকে তুমি কার্যের দিকে যাচ্ছ, কিন্তু উল্টা দিক থেকে আসতে পারবে না, অর্থাৎ কার্য থেকে কারণে আসতে পারবে না। এটা কিন্তু তোমাকে এমসিকিউতে দিবে। তাহলে ফেলে দাও এটা কি, তুমি অনুক থেকে পূর্বক থেকে অনুকে যাচ্ছ, কারণ থেকে কার্যে যাচ্ছ, উল্টা দিক থেকে নয়। আচ্ছা, তারপরে বলছে যে সীমাবদ্ধতা রয়েছে, এই পয়েন্টসটা লেখা হয়নি, সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে। এটা 2 নম্বরে পয়েন্টস আর সীমাবদ্ধতা রয়েছে বইয়ের একই পয়েন্টস, এটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। সীমাবদ্ধতা কেন তোমরা জানো, যে সব পরিবেশে এটা করা যায় না, নিয়োজিত পরিবেশ ছাড়া। তারপরে হচ্ছে অনুপপত্তি ঘটার সম্ভাবনা। আমি যেহেতু অনুপপত্তি ঘটনার সম্ভাবনা বলেই ফেলেছি যে এখানে অনুপপত্তি ঘটার সম্ভাবনা থাকে কেন, যখন এটা যে সঠিকভাবে প্রয়োগ করা না হয়, অর্থাৎ এটা যদি কখনো অনুপপত্তি ঘটে সঠিকভাবে প্রয়োগ না করলে। দূরবর্তী শর্তকে কারণ হিসেবে দোষজনিত অনুপপত্তি, অর্থাৎ এই পদ্ধতিতে সঠিকভাবে যদি প্রয়োগ করা না হয়, তাহলে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি ঘটে। মনে পড়ে দূরবর্তী শর্তটা কি? আচ্ছা, একটু স্মরণ করি। ভূমিকম্পে ফারামিসের মৃত্যুর কারণ, ঠিক আছে। ভূমিকম্প হলে ফারামিস মরে গেল। এখন ভূমিকম্প হলে কি সবাই মারা যায় না, এটা হচ্ছে দূরবর্তী শর্ত। ভূমিকম্প হওয়ার ফলে ছাদটা আমার মাথায় পড়লো, আল্লাহ না করে এখন যেন না পড়ে, হ্যাঁ ছাদটা আমার মাথায় পড়লো, অর্থাৎ আমার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমি মারা গেলাম। তাহলে আমার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কারণ কোনটি? অব্যবহিত কারণ করতে হবে, অব্যবহিত পূর্ববর্তী ঘটনা, ঠিক আছে। কিন্তু এটা ভূমিকম্পটা অব্যবহিত না, পূর্ববর্তী, ঠিক আছে। তাহলে এখানে দূরবর্তী শর্তকে কারণজনিত অনুপপত্তি ঘটে। একটা জিনিস খেয়াল করেছো যে এই অসুবিধা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের অনুপপত্তি দুটো পড়া হয়ে গেল। কি কি মনে পড়ে? একটা হচ্ছে কাকতালীয়, আরেকটা হচ্ছে দূরবর্তী শর্তকে কারণ রূপে গ্রহণজনিত অনুপপত্তি। এখন আমি তোমাদের অনুপপত্তি চলে যাব, দুটো তো আমাদের হয়ে গেল, একটু স্মরণ করে। আর একটা মাত্র বাকি আছে, আরেকটা কি হচ্ছে, একটি মাত্র শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি, ঠিক আছে। আমার বিশ্বাস এটা তোমরা এমনি পড়ে ফেলবে, ঠিক আছে, এটা পারবে। চলো আমরা ফ্যালাসিতে চলে যাই। ফ্যালাসি 1 নাম্বার তো হয়ে গেল, কাকতালীয়। তারপরে একটু 3টা অনুপপত্তি ঘটে আমাদের। আমি এটা মুখে মুখে বলবো, তোমরা যদি ব্যাখ্যা, এখানে অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এই ব্যাখ্যা ফার্স্ট ইয়ারে লাগাও, আবার সেকেন্ড ইয়ার লাগাও, কোনো ব্যাপার না, সব একই, ঠিক আছে। তবে 3টা কি কি হয় অনুপপত্তি? ঠিক আছে, 1 কাকতালীয়, 2 একটি মাত্র শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত, আর অনুপপত্তি লিখলাম না। 3 নম্বর হচ্ছে দূরবর্তী শর্তকে কারণ হিসেবে। সব ব্যাখ্যা কি আবার বলছি, কাকতালীয়, ঠিক আছে। অনুপপত্তি কখন হয়? যখন এই নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করা না হয়, ভুল প্রয়োগের ফলে অনুপপত্তি হয়। ধূমকেতুর আবির্ভাবী রাজার মৃত্যুর কারণ, তোমরা প্রথমে ব্যাখ্যা লিখবে, এই পদ্ধতি জ্ঞাত কারণে অজ্ঞাত কার্য নির্ণয় করতে গেলেও জ্ঞাত কার্যের অজ্ঞাত কারণ নির্ণয় করা যায় না। মানে সহজ ভাষা লেখো, এই পদ্ধতির কারণ থেকে কার্যে যাওয়া গেলেও কার্য থেকে কারণে আসা যায় না। কিন্তু তারপরও এই পদ্ধতি নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহ করে জ্ঞাত কার্যের অজ্ঞাত কারণ নির্ণয় করতে সচেষ্ট হলে অবান্তর বা পরিবর্তনশীল কোনো ঘটনাকে কারণ হিসেবে মনে করায় কাকতালীয় অনুপপত্তি ঘটে। আচ্ছা,
তারপরে এখানে অনেকগুলো উদাহরণ আছে। আমি তো রাজার আবির্ভাব, ধূমকেতুর আবির্ভাবে রাজার মৃত্যুর কারণ বললাম, আরেকটা হচ্ছে নববধূর আগমনের সাথে সাথে বাড়িতে আগুন লাগলো। এখন পৃথিবীতে যত নববধূ যায় সবার বাসায় কি আর আগুন লাগে? না, এটা হচ্ছে কাকতালীয়। তাহলে বলবে মূল কথা হচ্ছে দুটাই। এই পদ্ধতিতে আমরা জ্ঞাত কারণ থেকে কার্য যেতে পারলেও অজ্ঞাত কার্য থেকে অজ্ঞাত কারণে আসা যায় না। আর এই পদ্ধতি ভুল প্রয়োগের ফলে এই অনুপপত্তিটি ঘটে। অর্থাৎ যখন কার্য থেকে কারণে আসতে চেষ্টা করে তখন সবসময় সঠিক কারণটা সে নির্বাচন করতে পারে না। তখন উদাহরণগুলো পড়ে ফেলবে। তাহলে তোমাকে যদি কোশ্চেন দেয় কাকতালীয় অনুপপত্তি ঘটে, ব্যতিরেকি পদ্ধতিতে ঘটে। যদি সেকেন্ড ইয়ারে আসে তাহলে লিখবে ব্যতিরেকি পদ্ধতি, আর যদি ফার্স্ট ইয়ারে আসে তাহলে শুধুমাত্র কাকতালীয় অনুপপত্তি লিখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটি মাত্র শর্তকে। মনে পড়ে একটি মাত্র শর্তকে? সেটা হচ্ছে যদি তোমাকে দেয় লবণই হচ্ছে তরকারি সুস্বাদের কারণ। এখন তুমি তরকারিতে কোনো কিছুই দিলে না, তুমি সবজি ভেজিটেবল রান্না করে কোনো কিছুই দিলে না, ঠিক আছে, মরিচ হলুদ কোনো কিছু দিলে না, জাস্ট লবণ দিলে। এখন কি একমাত্র লবণই কি তরকারির স্বাদের কারণ হবে? না, এটা হচ্ছে একটি মাত্র শর্তকে কারণরূপে গ্রহণজনিত অনুপপত্তি। এখানে তখন লিখবে আমরা জানি শর্ত হচ্ছে সদর্থক এবং নর্থক। যদি ভুলে যাও ফার্স্ট ইয়ারে কারণের সদর্থক নর্থক শর্তটা পড়বে। সদর্থক হচ্ছে যেটা উপস্থিত থাকলে, আর নর্থক হচ্ছে যেটা অনুপস্থিত থাকলে। মনে আছে একটা ছেলে গাছ থেকে পড়েছে, এখানে আছে, এখানে একটু দেখে নিবে গাছ থেকে পড়ার কারণটা আর তার মৃত্যু ঘটলো, এবং কি থাকলে তার মৃত্যু ঘটলো না, বা নৌকা ডুবি তার মৃত্যুর কারণ। এগুলো হচ্ছে কোন আমরা বলবে একটি ঘটনার পিছনে কারণ হচ্ছে সদর্থক এবং নর্থক শর্তের সমষ্টি। যখন একটি মাত্র শর্তকে কারণ রূপে গ্রহণ করা হয় তখন এই ঘটনাটি ঘটে। উদাহরণ এখানে আছে কি, কোন এলাকা থেকে পুলিশ ফাঁড়ি সরানোর কারণে বেড়ে গেল। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছে যেটা পুলিশ ফাঁড়ি সরিয়ে নিয়েছে, তখন দেখা যাচ্ছে ওই এলাকায় চোর ডাকাতের উপদ্রব বেশি। এখন কথা হচ্ছে চোর ডাকাতের উপদ্রব আগেও ছিল, এখনো আছে। এখন কি বলছে, পুলিশ ফাঁড়িটা নেওয়াটা হচ্ছে একটি মাত্র কারণ, ঠিক আছে, কেননা তখন ওই এলাকায় অপরাধ কম ছিল, উপস্থিত তখন ওই অপরাধ বেশি হলো। এখানে দুটা নর্থক দৃষ্টান্ত ছিল, এগুলো তোমরা পড়ে ফেলবে। লাস্টটা হচ্ছে দূরবর্তী সড়কে শর্তকে, এটা হচ্ছে পরীক্ষায় ভালো ফলকে সংসারের সমৃদ্ধির কারণ। আচ্ছা, এখানে উদাহরণ দিয়েছে পরীক্ষায় ভালো ফলাফল তার সংসারের সমৃদ্ধির কারণ, ঠিক আছে, পরীক্ষায় ভালো ফল সংসারের সমৃদ্ধির কারণ, বা সুবৃষ্টি হচ্ছে সুবর্ষণ, বা সুবৃষ্টি হচ্ছে তার উন্নতি সমৃদ্ধির কারণ। পরীক্ষায় ভালো ফলাফল হলে তার সংসারে সমৃদ্ধি আসবে, কিন্তু ভালো ফলাফল করার পরে কি হলো, সে একটা ভালো চাকরি পেল, চাকরি পাওয়ার পরে সে তার ভালো বেতন পেল, সে ভালো বেতন দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনলো, তারপর তার সমৃদ্ধি আসলো। কিন্তু দেখো মাঝখানে কতগুলো জিনিস চলে গেল। পরীক্ষা ভালো ফলাফলের পরে তার ভালো চাকরি, সে ভালো চাকরির মানে ভালো বেতন, ভালো বেতনের পর তার সমৃদ্ধি আসা, দুটো জিনিস স্কিপ। বা সুবৃষ্টি হচ্ছে গিয়ে সমৃদ্ধির কারণ। বৃষ্টি ভালো হলেই কি সবার সমৃদ্ধি আসে? না, বৃষ্টি ভালো হলো, ফসল ভালো হলো, সেই ফসল বিক্রি করে সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনলো। তাহলে সুবৃষ্টি, তারপরে সুশিক্ষায় বা ভালো রেজাল্ট তার সমৃদ্ধি কারণ। এগুলো যখনই দেখবে তখনই বলবে এটা হচ্ছে দূরবর্তী শর্তকে কারণ রূপে গ্রহণজনিত অনুপত্তি। কারণ কি মনে পড়ে? কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ শর্তহীন, মানে ঠিক সাক্ষাৎ বা অব্যবহিত, ঠিক আছে, কারণ হতে হবে ঠিক অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এটা হয়ে গেছে দূরবর্তী, বা ওই যে ভূমিকম্পে ফার্নামিসের মৃত্যুর কারণ, ঠিক আছে। তাহলে আমরা তিনটা হয়ে গেল, আমাদেরকে তিনটা অনুপপত্তি হয়ে গেল। যে এটা হচ্ছে কাকতালীয় কেন হয়, যে পরিবর্তনশীল পূর্ববর্তী ঘটনাকে কারণ বলে মনে করলে, যেটা কার্য থেকে কারণে আসার সময় ব্যতিরেকি পদ্ধতি ভুল করে থাকে। আর একটি মাত্র শর্তকে, শর্ত হচ্ছে সদর্থক এবং নর্থক শর্তের সমষ্টি। যখন যে কোনো একটিকে শর্তকে কারণ রূপে গ্রহণ করা হয় তখনই এটা কি হয়, অনুপপত্তি ঘটে। আর দূরবর্তী হচ্ছে কি, কার্যকে হতে হবে ঠিক সাক্ষাৎ বা অব্যবহিত। যখন দূরবর্তী উদাহরণগুলো বারবার পড়বে, ব্যাখ্যা একটা পড়লে সব লিখতে পারবে, উদাহরণ পড়লে বসাতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি পড়লাম, সুবিধা, অসুবিধা এবং অনুপপত্তি। আমাদের অলরেডি দুটা শেষ। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে মিস, আমি কিন্তু থার্ড নাম্বারটা পড়াবো না এখন,
যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। এইটা আমি সবগুলো পদ্ধতি পড়ানোর পরে এটা আমি তোমাদের নিজেদের পড়তে দিব, পরে সবার শেষটা পড়াবে, এটা একটু কম ইম্পর্টেন্ট। আরেকটা কথা হচ্ছে, তুমি যদি অন্বয়ী পদ্ধতি আর ব্যতিরেকী পদ্ধতি পড়ো, ওই দুইটার সংমিশ্রণেই কিন্তু যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাব এখন সরাসরি সহ পরিবর্তন পদ্ধতিতে। ঠিক আছে, 180 পেজ নাম্বার, সহ পরিবর্তন পদ্ধতি। তোমাদের একটা জিনিস লেখা হয়নি এখানে, যে আমরা কিন্তু কি পড়ছি, পঞ্চম অধ্যায়। আমরা জানি, এই জন্য আমরা এটা লিখে নিই। ঠিক আছে, পঞ্চম অধ্যায় পড়ছি। এখন আমি পড়ব সহ পরিবর্তন। সহ পরিবর্তন পদ্ধতি, এখানে ছোট্ট একটা হাইফেন আছে। আচ্ছা, এটা হচ্ছে 3 নাম্বার পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি। পরিবর্তন মানে আমরা বুঝতে পারছি, আর সহ মানে একসাথে। ঠিক আছে, তাহলে চলো দেখি পেজ নাম্বার হচ্ছে 180। আমি সংজ্ঞাটা লিখে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। যদি একটি ঘটনা অন্য একটি ঘটনার বিশেষ প্রকার, অন্য একটি ঘটনার বিশেষ প্রকার হ্রাস বৃদ্ধির সাথে হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে ঘটনা দুটি কার্যক্রম সম্পর্কে আবদ্ধ হবে। তাহলে ঘটনা দুটি কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হবে। এটা হচ্ছে মূল সংজ্ঞা। এটা হচ্ছে সব একবার দেখে নিই আমরা। ঠিক আছে, পেজ নাম্বার তো বলে দিয়েছি 180। যদি একটা ঘটনা অন্য একটা ঘটনার বিশেষ প্রকার হ্রাস বৃদ্ধির সাথে হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ একটা ঘটনা বাড়ছে কমছে, তার সাথে সাথে যদি আরেকটাও সাথে সাথে বাড়ে কমে, তাহলে বুঝতে হবে দুটার মধ্যে একটা কার্যকরী সম্পর্ক আছে। খুবই সহজ ব্যাপার। আচ্ছা, এখানে দেখো, এই পদ্ধতির ক্ষেত্রে কার্য কারণের অন্যান্য দিক অপরিবর্তিত রেখে কেবলমাত্র পরিমাণগত পরিবর্তন সাধন করলে পদ্ধতি কার্যকর হবে। অর্থাৎ এই পদ্ধতির মূল কাজ কি হচ্ছে, শুধুমাত্র কার্যকারণের পরিমাণগত দিকটা নির্ণয় করা। ঠিক আছে, কারণ আমরা এই পদ্ধতি দ্বারা কি করছি, এই পদ্ধতি দ্বারা আমরা কার্য-কারণ সম্পর্ক নির্ণয় করছি। আর কার্যকারণের দুইটা দিক আছে, একটা হচ্ছে গুণগত দিক, আরেকটা কারণের দুইটা আমরা সংজ্ঞা করেছি না। কারণের দিক থেকে কারণ হচ্ছে কি কার্যের, পরিমাণগত দিক থেকে কি, গুণগত দিক থেকে কি। এই দিকটা পরিমাণ নিয়ে আলোচনা করে। পরিমাণের কথাটা মনে আছে, পরিমাণের দিক থেকে কিন্তু কার্য কারণ সমান। আর দুটো নিয়মের কথা মনে আছে, একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতার নিয়ম, আর একটা হচ্ছে শক্তির অবিনশ্বরতার নিয়ম। আচ্ছা, এগুলো আমরা পরে পড়বো। এখন চলো দেখি এই পদ্ধতির প্রকৃতি অন্যান্য পদ্ধতি থেকে আলাদা। ঠিক আছে, বাকি যে আরো 4টা পদ্ধতি আছে,
এই চারটা থেকে এটা একেবারেই আলাদা। দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের জন্য অন্যান্য পদ্ধতি এই গুণগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল, কিন্তু এই পদ্ধতি পরিমাণগত কারণে মাত্রাগত বৈশিষ্ট্য। আচ্ছা, এই পদ্ধতিকে বলা হয় পরিমাণগত পদ্ধতি। তাহলে তোমাকে যদি এমসিকিউতে আসে পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে কোনটা পরিমাণগত পদ্ধতি, কি বলবে? সহপরিবর্তন। এই পদ্ধতি কারণের মাত্রাগত বৈশিষ্ট্য এবং পরিসংখ্যান নীতিমালার ভিত্তিতে এটি কোনো ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এই পদ্ধতির পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনা যদি একই সাথে সমপরিমাণে বাড়ে ও কমে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ এবং পরবর্তী ঘটনাকে কার্য বলে। এই পদ্ধতি পূর্ববর্তী, পরবর্তী বা অনুবর্তী ঘটনা পরিবর্তন সবসময় একরকম হয় না। আচ্ছা, এখন তোমাকে এখানে উদ্দীপকে এটা দুই প্রকার আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। উদ্দীপক আমি তো একটু আগে বললাম যে একটা ঘটনার সাথে সাথে যখন আরেকটা সমানভাবে বাড়ে বা সমানভাবে কমে তখনই বলা হয় সহপরিবর্তন। কিন্তু এখানে বলা হচ্ছে সবসময় পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা একই সাথে বাড়ে বা কমে না। ঠিক আছে, একই সাথে বাড়ে বা কমে না, এটা তখন এর উপর ভিত্তি করে একে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরাসরি, আরেকটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে কি বললাম? এটি দুই প্রকার। এটি দুই প্রকার। এক হচ্ছে সরাসরি, আর একটা হচ্ছে বিপরীত। বিপরীত আমি আর পরিবর্তনটা পরিবর্তন, ঠিক আছে? মানে সহপরিবর্তন পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে সরাসরি পরিবর্তন, আর একটা হচ্ছে পরিবর্তন কাকে বলে। দেখো, প্রথমে আগে উদাহরণটা করবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে যদি এইটার কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি এই দুটা উদ্দীপক, এই বইয়ের যে উদাহরণটা আছে এটি কিন্তু উদ্দীপক। সরাসরি পরিবর্তন উদাহরণটাকে দেখো, যদি চন্দ্রের মানে চাঁদের পরিবর্তনের সাথে সাথে সমুদ্রের জোয়ার ভাটা বাড়ে, তা আবার যদি চাঁদের আকৃতি কমার সাথে সাথে জোয়ার ভাটা কমে, তাহলে কি বুঝতে হবে? চন্দ্রের হ্রাস বৃদ্ধি হচ্ছে জোয়ার ভাটার হ্রাস বৃদ্ধির কারণ। এটা কিন্তু একই সাথে হচ্ছে। আবারও বলি, চাঁদের হ্রাস বৃদ্ধি হচ্ছে মানে চাঁদটা হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে, চাঁদের আকারটা আবার বেড়ে যাচ্ছে, তখন সমুদ্রের জোয়ার কমছে, আবার সমুদ্রের জোয়ার, যখন চাঁদটা বড় হচ্ছে সমুদ্রের জোয়ার বাড়ছে। তাহলে বুঝতে পারছো একই সাথে। এটা হচ্ছে সরাসরি, মানে একই সাথে। আচ্ছা, তারপরে বলছে বিপরীত। এখানে আরেকটা কথা বলছে যে এই সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে আমরা অতি সহজেই, মানে সরাসরি সহপরিবর্তন পদ্ধতির মাধ্যমে খুব সহজে জোয়ার ভাটার গতিবৃদ্ধি, জোয়ার ভাটার কারণ আবিষ্কার করা যায়। আর বিপরীতমুখীতে বলছে যে, উদাহরণটা দেখো, বাজারে কোনো জিনিসের যোগান যত বাড়ে চাহিদা তত কমে। আবারও বলছি, যোগান বাড়ছে মানে অনেক আছে, চাহিদা কমে গেছে। আবার যোগান কম মানে জিনিসটা কম কিন্তু চাহিদা অনেক বেশি। তাহলে দেখো, যোগান বেশি চাহিদা কম, একটা বাড়ছে একটা কমছে। আবার যোগান কম চাহিদা বেশি, এটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে বলছি এখানে পূর্ববর্তী ঘটনা বাড়লে পরবর্তী ঘটনা কমে, পূর্ববর্তী ঘটনা কমলে পরবর্তী ঘটনা বাড়ে। সুতরাং এটা হচ্ছে অর্থনীতিতে এইটা বেশি লক্ষ্য করা যায়। তাহলে প্রথমটা দিয়ে তুমি করছো কি, প্রথমটা দিয়ে তোমরা জোয়ার ভাটার, আমরা জোয়ার ভাটার প্রকৃতি নির্ণয় করছি, আর দ্বিতীয়টা দিয়ে ব্যবহৃত হয় অর্থনীতিতে। ঠিক আছে, তাহলে আমরা আজকে করলাম কি 3 নম্বর পরীক্ষণমূলক পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি কাকে বলে এবং কত প্রকার ও কী কী। নেক্সট ক্লাসে আমি উদাহরণ এবং বাকিটুকু শেষ করাবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবো সবাই।